এটা সাইজটা ইমাজিন করলে অনেক বড় একটা এন্ড এটা তুই যতক্ষণ না সামনাসামনি দেখবি ততক্ষণ আসলে এটা মানে বুঝতে পারবি না। বোয়িং কি করছে বা কি হয়েছে আসলে, যে এদের জন্য কি কাহিনী এবং বোয়িং এর মানে আউটপুটটা যা হবে এইটার উপরে ওই পুরো ওয়ার্ল্ডে কি চেঞ্জ আসবে, আমাদের ডেইলি লাইফে কি চেঞ্জ আসবে এন্ড সো অন এটাই নিয়ে আজকে আমাদের ডিসকাশন হবে। তো বোয়িং নিয়ে অনেক এখন কি বলবো কনস্পিরেসি চলতেছে, অনেক হেডলাইন নিউজ চলতেছে, কিন্তু প্লেনের একটা অ্যাক্সিডেন্ট হওয়া কিন্তু খুব রেয়ার। দেখা যাচ্ছে পুরো বছরে একটা বা দুটো। এটা ট্রু, এটা পুরো true, বছরে এটা একটা বা এসবে দুটো। এই That's সমস্ত why plane safe মানে is. এগুলো মানে নিউজ মিড পয়েন্টে সাইডটা খুলে গেছে, ফ্লাইটের দরজা খুলে গেছে। দেখ এখনো কিন্তু বিল্ডিং দেখা যাচ্ছে, দেখছিস বিল্ডিং এর লাইট দেখা যাচ্ছে। ওই যে দেখ। Light দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ the hell bro, ওরা বসে আছে। পয়সা ওরা কি করবে ভাই? ওদের আর কোনো অপশন আছে? ওরা কিন্তু লাভ দিয়ে ফেলছে। কি করার তো Oh my কিছু নাই God. ওদের। ওই যে কি বলে উঠে আসছে। ওয়েলকাম এভরিওয়ান টু দ্য আজকে কত 19তম এপিসোড, 19th এপিসোড অফ ব্রেনবার্স পডকাস্ট। এন্ড ঈদের মধ্যে অথবা ঈদের পরে আমাদের প্রথম এপিসোড। আমি একটা হু করতাম কিন্তু বাসায় সবাই ঘুমাইতেছে। আরে রিস্ক। জি জি লেট নাইট পডকাস্ট আমাদের। জি, আপনারা একদিন কেমন আছেন? আপনারা সামার লাভাররা কেমন আছেন আমি একটু জানতে চাই। এই যে কালো হয়ে গেছে রোদে হুম। থেকে। তার মানে কি তুই ক্লেম করতেছিস তুই সামার লাভার? না আমার সামনে আসিস না বলো। না, আমি খুবই- কিছুটা পারি না। খুব ইচ্ছে কিছুর তো লাভার হবা। আমি কোনো সিজনে দেখতে পারি না। কিয়ানো রিভ বলছে না, if you want to be a fighter you have to be a lover or something কিছু একটা, ও I don't মাই know. গড। Yeah. না, if you are a lover you have to be a fighter. এরকম কিছু আচ্ছা একটা উল্টা বলছে। বলছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, আমি উল্টাটা কজ বলছি, এন্ড whatever. ইফেক্ট উল্টা গেছে। জি, বাট হু কেয়ারস। আচ্ছা হ্যাঁ, সামার লাভারদেরকে আপনারা মইরা যান গরমে। না আমি আজকে মাহিকে আটকাবো না, আসলে আমি কিছুটা এগ্রি করি এর সাথে। আরে ভাই কারেন্ট গেছিল গা, কি ডিস্টার্ব নেই। তুমি পানির বোতলটা করে জানি। ভ্যালোরেন্টে 24 ঘন্টার ব্যান খেয়েছে মাহি এই গরমে। জি, আপনারা যাই হোক, হ্যাঁ, কেমন ঈদ আমাদের- কাটাইলেন বলেন? কি কাটাইলাম? ঈদের আগে তো হয় নাই। ঈদের আগে হ্যাঁ, কি? ঈদের আগেও হয় না, ঈদের পরেও হয় নাই। হ্যাঁ, এটাই কবে first। লাস্ট কবে হয়েছিল মনে নাই তো আমার। লাস্ট ছিল ঈদের ঈদের আগে, রমজানের আগে, রাইট? এক মাসেরও বেশি আগে। ইয়া, এর মাঝে কিছু জিনিস নিয়ে ওই যে ভিডিও দুটো বানানোর দিছিলাম। কথা ছিল যে, আচ্ছা এখন না বলি, বাট ওইটা নিয়ে আই গেস ইয়াও করা যায়, মানে জেনারেলি পডকাস্টও করা যায়। আরেকটা ইন্টারেস্টিং টপিক একদিন হচ্ছে গিয়ে দেখা যেতে পারে, সেটা হচ্ছে 3 বডি প্রবলেম। আমাকে বলছে একজন যে হচ্ছে গিয়ে এটা নিয়ে কথা বলতে। সিরিজটা, তো এটা নিয়ে হ্যাঁ, একদিন থ্রি বডি বললাম। প্রবলেম একটা কিন্তু অনেক সেই হিট খাওয়া একটা সিরিজ। হুম, হুম। রিসেন্টলি সবাই বলতেছে যে থ্রি বডি প্রবলেমটা দেখতে। না ওইটা না, And ওইটা না মানে Oh, the 3 body the problem. actual three body problem. Okay, yeah, that's also important cause হচ্ছে like more relevant. আমাদের হ্যাঁ more relevant, হ্যাঁ আমাদের সাথে more relevant. Three body problem এই জন্য হচ্ছে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা টু বডি প্রবলেম পর্যন্ত যখন মানে আমরা সিঙ্গেল সিস্টেম বডি প্রবলেম মানে সিঙ্গেল যেসব সিস্টেম গুলো ওইগুলাতে আমরা জানি কিভাবে সলভ হয়। ডাবল ম্যাচ সিস্টেম গুলো আমরা বের করতে পারি। ওইগুলাতে হচ্ছে আমরা করি কি সেন্টার অফ মাস কাউন্ট করে ওই পুরাটাকে হচ্ছে দুইটা মাসকে সেন্টার অফ মাসের উপর রেসপেক্ট করে ওরা দুইটাই বের করতে পারে। বাট থ্রি বডি প্রবলেমে গেলে প্রবলেমটা কি হয় ওইটা এটা আলাদা অন্য এপিসোডে বাট ইয়া হ্যাঁ আমি একটু খুবই ব্রিফ যেহেতু আয়শা পড়ছে। থ্রি বডি প্রবলেমে গেলে ওইটা হচ্ছে আর নর্মাল থাকে না, ওইটা কেওটিক হয়ে যায়।
খুবই নর্মাল একটা এক্সাম্পল দিই, যখন হচ্ছে তুমি সিঙ্গেল পেন্ডুলাম দেখবা, সিঙ্গেল পেন্ডুলাম নাড়াইতেছো এক ধরনের ইয়ে পাবা, কিন্তু ডাবল পেন্ডুলাম নাড়াবা দেখবা যে খুবই কেওটিক মোশন হয়ে যেতেছে, তুমি ওইটার মুভমেন্টটা প্রেডিক্টই করতে পারবে না। দ্যাটস ওয়াই থ্রি বডি প্রবলেম সলভ করা যায় না। এন্ড এর এখানে উপরে তো আলাদাই বিষয়। ইয়া সো ইয়া আমাদের আজকের অত কিছু না, আমাদের আজকের টপিক হচ্ছে এক সিঙ্গেল বডি প্রবলেম, কিন্তু ওরা আকাশে উড়ে, বাট আকাশে উড়ে ওদের কোম্পানি, যে কোম্পানি আকাশে উড়ে ওরা এটার হচ্ছে বেসিক্যালি একটা টেক অফ গ্যাঞ্জাম খুব করে একটা ভালো যাইতেছে না হ্যাঁ ইদানিং। রাইট ইয়া সো হ্যাঁ, আমরা যারা আপনারা ইয়েতে দেখছেন হয়তো বা ট্যাগে Thumbnail, যে আমরা অ্যাকচুয়ালি থাম্বনেইলে, নট থাম্বনেইলে, মানে থাম্বনেইলেও দেখছে এন্ড হচ্ছে নাম পড়েও তো Title-এও। বুঝতে পারছে, রাইট, টাইটেলেও তো বুঝতে পারছে। ইয়া সো ইমন শুরু করো, দেখো কি মানে আজকের কি টপিক, কি বুঝলাম না তো। আজকে টপিক হচ্ছে ওই রিসেন্ট সাসপেন্স নিউজে। নিতেছে ভাই, কি ভাই সাসপেন্স নিতেছে। কাহিনী কি ভাই, কি আয় হয়েছে হায়, আমি দেশে? তো কিছুই বুঝলাম না। এক্স্যাক্টলি কি চলতেছে নাকি? মন না, একটু আসলে আমিও describe জানি করো। না, আসলে আমিও আসলে একটু জানি না অনেক বুঝাও, কিছু। হ্যাঁ বুঝাও বুঝাও। আচ্ছা, তো রিসেন্টলি দেখা গেছে যে এই একটা এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে ওয়ার্ল্ড রিনাউন্ড, সেটা হচ্ছে নাম হচ্ছে বোয়িং। তো বোয়িং নিয়ে অনেক এখন কি বলবো কনস্পিরেসি চলতেছে, অনেক হেডলাইন নিউজ চলতেছে। যদি আমরা ওই বাংলাদেশের নিউজে হেডলাইন তেমন একটা আসে না এটা, কারণ বাংলাদেশে এটা অত মানে হেডেকও না আমাদের, কিন্তু টপিকটা আসলে সিরিয়াস। যে বোয়িং দ্য এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখন ওদের পার্লামেন্টে ওদেরকে নিয়ে ওই কি বলবো পার্লামেন্টে ওদেরকে নিয়ে কথা হচ্ছে যে ওদের কোম্পানির মানে ফিউচার কি হবে। তো আমাদের এখন কথা হচ্ছে যে এই লাইকটা কেন আসলো আমি বুঝলাম না, এনিওয়ে হ্যাঁ কন্টিনিউ কর। তো কথা হচ্ছে যে বোয়িং কি করছে বা কি হয়েছে আসলে, যে এদের জন্য কি কাহিনী, এবং বোয়িং এর মানে আউটপুটটা যা হবে এটার উপরে ওই পুরো ওয়ার্ল্ডে কি চেঞ্জ আসবে, আমাদের ডেইলি লাইফে কি চেঞ্জ আসবে, অ্যান্ড সো অন সো অন। এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন হবে। রাইট। সো হ্যাঁ, এখন বোয়িং কারা কারা চিনেন না হাত উঠান। আই মিন আই থিঙ্ক সবাই বোয়িং চিনে, কারণ প্লেন ইন্ডাস্ট্রিতে, নট ইঞ্জিনিয়ারিং লাইনে, নট ইঞ্জিনিয়ার, ইন জেনারেল তুমি দেখো প্লেন কোম্পানির নাম বললেই তুমি বোয়িং এ চিনবা। কমার্শিয়াল প্লেন কোম্পানির নাম মানেই হচ্ছে বোয়িং। এন্ড 707 নাকি, মানে খুব মোস্ট কমন ওয়ান 747, রাইট। সো এইটা তো অ্যাকচুয়ালি সবাই চিনে, রাইট। ইয়া এন্ড মানে ওদের অ্যাকচুয়ালি এটার কারণটা কি, যে ওরা একদম এক ছত্র যে এরকম বিজনেস করতেছে, মনোপলি। হ্যাঁ মনোপলি যে চলতেছে, এটার কি কাহিনী? আচ্ছা, এটার কাহিনী হচ্ছে যে মানে একবারে হিস্ট্রি, মানে এটার জন্য আমাদের বোয়িং এর মোটামুটি হিস্ট্রিটা জানতে হবে। তো হিস্ট্রিতে এমনি হয় যে 1916 অলমোস্ট 100 বছরেরও বেশি সময় আগে, 1916 সালে উইলিয়াম বোয়িং ওয়াশিংটন ডিসিতে ওই একটা কোম্পানি তৈরি করে, যেটার নাম ওর নাম অনুসারে বোয়িং দেয়। তো এই কোম্পানির মানে মেইন ফোকাস ছিল যে ওই এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করে দিবে। ওই সময় তো এয়ারক্রাফট মোটামুটি একটা ওই কি বলবো হট টপিক ছিল। ওই কি বলে রাইট ব্রাদার্সরা 1800s দেওয়ার পর প্লেন নিয়ে তো তখন অনেক মানে বড় একটা, তখন ওই যে হট এয়ার বেলুন ছিল না বড় বড়, তো হট এয়ার বেলুন ওই সময় ছিল, হ্যাঁ ব্লিম করে যে অ্যাড দেখাইতো, তারপরে ওই যে কি বলে আপ মুভিতে ব্লিম দেখা যেটা, তো ওইরকমই অনেক ব্লিম টিম হইতো। ওই সময় ব্লিম ছিল, কিন্তু ব্লিম দেখা গেছে অনেক স্লো। আর এর চেয়ে ছোট এয়ারক্রাফট হচ্ছে ওই যে 1-2% ক্যারি করে, ওই যে ইয়াতে কি বলে ওয়ারে যেটা ব্যবহার করে। তো এই যে কার্গো গুলো, হ্যাঁ কার্গো সামনে ইয়া থাকে মেশিন গানের মতো থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে হারকিউলিস কার্গো বলি না কার্গো আরো পরে আসে, কার্গো আরো পরের টেক, কার্গোর আগে মানে ইয়াতে দেখিস নাই ওই যে সিভিল ওয়ারে বা মানে আগের না মানে হ্যাঁ 1900 ফার্স্টের দিকের একটা সামনে একটা প্রপেলার আছে। ও হ্যাঁ, ওগুলি হচ্ছে মানে পিস্টন ইঞ্জিন ইয়াগুলা, ওইটা ছিল ওই কি বলে প্লেনের ফার্স্ট টেকনোলজি ধরতে গেলে, যে ওই সময় ওইটাই মানে ওইটার মেইন পারপাস ছিল ওই যে ওয়ার ফিল্ডে ইউজ করা, ওইটাই সবচেয়ে ফাস্টেস্ট প্লেন ছিল। এরপরে মানে ওই কি বলে পাবলিকের জন্য ইউজ করার জন্য লাইট ওয়েটও ছিল, আর হচ্ছে ওগুলা অনেক স্পিডও তুলতে পারতো আর কি সেই সময়কার টেকনোলজি অনুযায়ী, এজন্য ছোটখাটো প্লেনগুলো। আর এই সময় ওই যে কি বলে বড় লেভেলের মানে পাবলিক ইউজ কেসের জন্য যে প্যাসেঞ্জার নিয়ে প্লেস এ টু প্লেস বি তে যাবে, এরকম একমাত্র জিনিস ছিল ব্লিমকোলা।
তো এই সময় ওই বোয়িং ওর কোম্পানি তৈরি করে ফার্স্টে। ও তখন বোয়িং 747 যেটা এটা ফার্স্ট কি বলে ম্যানুফ্যাকচার করা শুরু করে, যেটা ফার্স্টেই মানে যখন রিলিজ হয় ওই সময়ই দেখা যায় একটা হিউজ পপুলারিটি পায়, যে এত বড় একটা প্লেন ওই আগের ছোট মানে মিনি প্লেনগুলোর স্পিডে যাচ্ছে অ্যান্ড এত একবারে 100 200 300 মানুষ ক্যারি করতেছে। তো এই জন্য এইটা হয়ে যায় কি বলবো তাও মানে কি বলবো ল্যান্ডমার্ক অফ প্লেনস। তো এটা একটা হিউজ ল্যান্ডমার্ক হয়। তা এইটাকে তখন যদি এই কি বলে বোয়িং নিয়ে পেপারে হেডলাইন আসতো যে বোয়িং এর এই 747 প্লেনটা হচ্ছে কি কুইন অফ দ্য স্কাই। হ্যাঁ, কুইন অফ দ্য স্কাই বলতো এটা। আকাশের এটা রানী। মেবি এটা কি প্রথম ডাবল ডেকার হ্যাঁ প্লেন ছিল? হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে কি এখান থেকে শুরু হয়েছে। এটার ওই যে একটা দেখতেছিলাম আমি, মানে ডকুমেন্টারি টাইপের, সিএনএন এর মনে হয় করা, ওইটা দেখতেছিলাম। ওইটাতে বলতেছিল যে ওই যে তখনকার একটা প্যানাম এয়ার মেবি প্যানাম আমেরিকা বা প্যান আমেরিকা প্যান আমেরিকা হ্যাঁ, প্যান আমেরিকা এয়ারলাইন্স এর যে সিইও উনি হচ্ছে ওই যে বোয়িং এর তখনকার যে সিইও আর কি, উইলিয়াম বোয়িং মেবি। উইলিয়াম বোয়িং। তো ওনাকে বলছিল যে ইফ ইউ ক্যান বিল্ড আ ডাবল ডেকার আইল বাই ইট। আর উইলিয়াম বোয়িং বলছিল যে ইফ ইউ ক্যান বাই আ ডাবল ডেকার আই ক্যান বিল্ড ইট। তো পরে ওরা দুইজন হচ্ছে গিয়ে লাইক এরকম হ্যান্ডশেক বোঝাপড়া করে ওরা এটার মানে ডেভেলপমেন্টে কাজ শুরু করে। এন্ড এটা ডেভেলপমেন্টে প্রচুর লাইক এটা নাকি বিলিয়নস অফ ডলার্স এ ডেভেলপমেন্ট মেজার এটা করতেছে। কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং ফিটটা যদি আমরা দেখি এটা কিন্তু একটা হিউজ ফিট, যে আমাদের মানে মডার্ন কি বলবো সায়েন্স ওয়ার্ল্ডে এত বড় একটা জিনিস বোয়িং এয়ারলাইন কিন্তু বিশাল একটা প্লেন, এটা সাইজটা ইমাজিন করলে অনেক বড় একটা plane। এন্ড এত এটা বড়- তুই যতক্ষণ না সামনাসামনি দেখবি ততক্ষণ আসলে ততক্ষণ এটা মানে realization হবে। বুঝতে পারবি এটার না। সামনে যদি দাঁড়াস এটার জাস্ট চাকাটা হবে একটা মানুষের সমান। এন্ড সবচেয়ে এত বড় ছোট না, কমার্শিয়াল আরো প্লেন। বড়ই হয় আর কি। হ্যাঁ, আরো বড় হয়। এই ওইতো। এই প্লেন এআই এয়ারক্রাফট গুলা মানে যেগুলো হচ্ছে কি ডাবল ডেকার, এগুলো হচ্ছে কি প্রায় লাইক 6 তলার সমান হয় এরকম লাইক হাইটের। এটা এত ছোট উইথ না, হয় আমরা যতটুকু ছোট একটু দেখি উইথ ওইটা হয় না। উইথ হয় যে আমেরিকান ফুটবলের উইথের সমান, যেটা হ্যাঁ, ফুটবল দুইটা ফিল্ডের তিনটা। হ্যাঁ এরকম ইয়া ভালোই মানে আই মিন ওগুলা। তোরা হচ্ছে এয়ারপোর্ট গুলোতে দেখোস না ওই যে তুই তো সরাসরি মোস্ট অফ দা প্লেনে কিন্তু হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে না, কিছু প্লেনে কিন্তু একদম বিল্ডিং এর সাথে লাগায় রাখে এন্ড টার্মিনালের বিল্ডিং এর সাথে থাকে। রাইট ওইগুলো বোয়িং এ কিন্তু এক ডাইরেক্ট একটা উঠে। তুই তো বুড়ো মানে হ্যাঁ বাট ওইগুলো তো হাইট কিন্তু অনেক বেশি, বিল্ডিং এর 3-4 তলা উপর থেকে তুই যা হচ্ছে প্লেনে ঢুকতেছিস। তো ইটস লাইক অনেক লম্বা চড়া, ভালোই অনেক বড়। এই 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 সময় কিন্তু একটা মানে মানুষের কথায় কথায় ছিল যে এয়ারলাইন তো এয়ারলাইনের হিসাব আলাদা, মানে আমি জাস্ট প্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা নিয়ে কথা বলতেছি। যে এই সময় কথা ছিল যে কি বলে ওই বোয়িং যখন মানে শুরু করে ওদের, তো একটা কথা ছিল ইফ ইটস নট বোয়িং আই এম নট গোয়িং, এরকম একটা কথা ছিল। ইফ যে ইউ আর এটা- ব্যাড দেন আই এম ইউর ড্যাড। তো কথা ছিল যে বোয়িং যদি প্লেন মানে বোয়িং কোম্পানিটা এই 474 মডেলটা দেওয়ার পর এত ট্রাস্ট 747 মানুষদের 747 এত ট্রাস্ট পাইছে যে এই সময় মানুষ এটাই বলতো ইফ ইটস নট বোয়িং আই এম নট গোয়িং। এটা একটা মানে কি বলবো বোয়িং এর প্রতি একটা বুঝতে পারছি। ট্রাস্ট ছিল। রাইট তো এই সময় ওই বোয়িং কি বলে প্লেন দেওয়ার পর এখন পুরা ওয়ার্ল্ডে ওর কি বলে ওই ডমিনেন্স চালানো শুরু করে। সব মোটামুটি যত এয়ারলাইন আছে সবাই এই বোয়িং প্লেন কেনা শুরু করে 747 প্লেন। তো এটা দেখা গেছে এখন তখন ওই সময়ই কিছু বছর পরে ওর একটা রাইভাল আসে, সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড ডাগলেন একটা কোম্পানি আছে। এটাও একটা ওই কি বলে ওই কি বলে ম্যাকডোনাল্ড ডাগলাস। ম্যাকডোনাল্ড ডাগলাস। তো ওর ওই রাইভাল কোম্পানি আর কি। তো এই সময় ওই রাইভালকে দেখা ও রাইভাল কোম্পানি কিন্তু মোটামুটি আস্তে আস্তে আগাচ্ছিল। তো যখন ওই উইলিয়াম বোয়িং দেখে যে ওই কোম্পানি আগাচ্ছে, তো ও করছে ওই $13 বিলিয়ন দিয়ে ওই সময় ওই 19 কি বলে 1930 সালের দিকে ওই সময়। এই সময় আবার কাহিনী হয়েছে যে ওই ওয়ার্ল্ড ওয়ারের সময় ছিল। তো ওয়ার্ল্ড ওয়ারের জন্য এই কি বলে বোয়িং কোম্পানি অনেক প্রফিট পায়, কারণ ওয়ার্ল্ড ওয়ারের জন্য যত ইউএস এর প্লেন বানাইছিল সব সাপ্লাই দিয়েছে বোয়িং।
সব ম্যানুফ্যাকচার করার কন্ট্রাক্ট পেয়েছিল বোয়িং। তো এই সময় ওই ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর ও ভাবে যে হাই এখন তো ওয়ার শেষ হয়ে গেল, এখন কি হবে, এখন তো আমাদের প্রফিট হবে না। তো এই সময় ও রাইভাল কোম্পানি ওই ম্যাকডোনাল্ড কোম্পানিটাকে ডাগলাসকে ও মার্জ করে ফেলে ওর কোম্পানির সাথে, যেটা হয় একটা $13 বিলিয়ন একটা ওই কি বলে প্রজেক্ট। 13 বিলিয়ন ওই সময়, বুঝতেছিস? ওই সময় এত বড় কোম্পানি খুব কমই ছিল ওই সময়। তো এই মডার্ন এখন যেমন বড় বড় কিছু কোম্পানি আছে, যে ধর টেসলা, অ্যামাজন, গুগল, এই সময় তো এই লেভেলের বড় কোম্পানি ছিল না। এই সময় বোয়িং ছিল ধরতে গেলে নাম্বার 1। তো এই সময় ওই কি বলে এই মার্চ করার পর তখন ওই দেখা গেছে কয়েক বছর পর বোয়িং মারা গেছে। তো দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। ওই সময় একটা টার্নিং পয়েন্ট ছিল যে বোয়িং মারা গেছে। বোয়িং মারার পর ওই কোম্পানিকে ওই স্টেক হোল্ডার মানে যে শেয়ার মার্কেট আছে ওখানে ওই স্টেক দেওয়া শুরু করে বিজনেসম্যানদের। তো এই সময় ইঞ্জিনিয়ারিং হাউসটাকে মানে বোয়িংকে ধরা হয় ইঞ্জিনিয়ারিং হাউসকে ওরা বিজনেস ফর স্টেক হোল্ডার্স বানায় দেয়। তো এই সময় ওই বোয়িং এর অনেক মানে স্টেক হোল্ডার থাকে। এন্ড এই সময় মানে ওই সময় বোয়িং যখন ফার্স্ট আসে তো ওদের ফার্স্ট কনসার্ন ছিল সেফটি ওভার এভরিথিং। কিন্তু যখন এই বিজনেস হোল্ডারদের কাছে দেওয়া শুরু করে, স্টেক হোল্ডারদের কাছে দেওয়া শুরু করে, তখন হয়ে যায় প্রফিট ওভার এভরিথিং, যে যত বেশি প্রফিট করা যায় তখন। হ্যাঁ, এখন কর্পোরেট গ্রিড, এই কথাটা কর্পোরেট গ্রিড, এই কথাটা কিন্তু অনেকে ধরে এই বোয়িং কোম্পানি থেকে আসছে। এর আগে কর্পোরেট গ্রিড এই দুটো ওয়ার্ড কখনো পাশাপাশি বসানো হয় না, কিন্তু এই জায়গায় ধরা হয় যে সর্বপ্রথম ইউজ করা হয়, মানে বড়ভাবে আর কি। সো এই সেইংটা কর্পোরেট গ্রিড, এই সেইংটা অনেকে ধরে থেকে আসে। তো এই সময় ওই কি বলে বোয়িং এর আরেকটা রাইভাল আছে এয়ারবাসের নাম মেবি জানিস না? শুনছি। এয়ারবাস হচ্ছে একটা ইউরোপিয়ান। তো এয়ারবাস তো একটা মনে হয় এয়ারলাইন কোম্পানি আর কি। না ওরা কি প্রোডিউস করে নাকি ম্যানুফ্যাকচারিং কোম্পানি? এয়ারবাসও কি বোয়িং এর সাথে মানে করে নাকি, মানে ওদের সাথে মার্চ করে ফেলছিল নাকি? না মার্চ করে নাই। এই সময় ওরা আলাদা ছিল, বাট এয়ারবাস আই থিংক মানে বোয়িং এর চেয়ে অনেক বড়। হ্যাঁ, এটা এয়ারবাসের কথা হচ্ছে ওই কি বলে বোয়িং তো চলতো শুধুমাত্র একটা প্লেন দিয়া, ওই 747 দিয়া, কিন্তু এয়ারবাস আরেকটা মডেল দিছিল ওই পাবলিক ইউজের জন্য। ওইটা আরো এফিশিয়েন্ট ছিল, আরো বেশি প্যাসেঞ্জার ক্যারি করতে পারতো, মানে হিউজ লোড নিতে পারতো। তো এই সময় ওই বোয়িং এর আসে। বোয়িং এর এখন বুঝা যায় যে আমাদের তো এখন একটা নিউ কিছু দরকার, কারণ আমাদের তো রাইভাল অনেক ভালো করতেছে। দেখা গেছে এই সময় ওই কি বলে ম্যানুফ্যাকচারিং কমে আসতেছিল, বোয়িং এর এয়ারপ্লেনের ম্যানুফ্যাকচারিং কমে আসতেছিল। তো এইটার জন্য বোয়িং একটা নতুন প্লেন বের করে, সেটা হচ্ছে বোয়িং 737 ম্যাক্স। এখন এইটা কি এই 737 ম্যাক্স এই প্লেনটা নিয়েই এখনকার যত কাহিনী, এখন যে যত চলতেছে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত কাহিনী হয়েছে সবগুলো হচ্ছে এই স্পেসিফিক মডেলটা দিয়ে, যে বোয়িং 737 ম্যাক্স। তো এই সময় এইটার সুবিধা কি ছিল বলি, প্লেনটা এটা কি আগে বলি। প্লেনটা হচ্ছে যে আরো বেশি এফিশিয়েন্ট কেমনে করছে, এর কিন্তু সবই সেম, যে আগের মতো ডিজাইন সেম, আগের মতো যে প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে ওটা সেম, কিন্তু এটা এফিশিয়েন্ট কেমনে। এদের যে ইঞ্জিনটা আছে ওই কি বলে ইয়ার ইঞ্জিন কিন্তু 4টা থাকে, প্লেনে কিন্তু ইঞ্জিন 4টা থাকে, বড় বড় যে কি বলে পাখার সাথে লাগানো 4টা থাকে, প্রতিটা প্রপেলারের সাথে 4টা দুইটা করে থাকে, 4টা থাকে। তো এরা করছে ওদের এই একটা সিস্টেম দিচ্ছে যে MAAS, ম্যান কি জানি এটার ফুল ফর্ম ভুলে গেছে। আচ্ছা একটু মাহি দেখ, MCAS ম্যাকাস। হ্যালো মাহির মাইক নেট পাইছি। MCAS হচ্ছে ম্যানুভারিং ক্যারেক্টারিস্টিক অগমেন্টেশন সিস্টেম। হ্যাঁ, তো এই MACS এর কাহিনী হচ্ছে যে এদের আগের যে প্লেনটা ছিল এখন ওরা আগের প্লেনকেই করতেছে, এফিশিয়েন্ট করতেছে। এটা একটা মানে প্লাস পয়েন্ট ছিল। এই করছে কি ওরা ইঞ্জিনটাকে যে পিছে ছিল, আগে প্রপেলারের পিছে থাকতো, ওরা করছে ইঞ্জিনটাকে সামনে নিচ্ছে, সামনে নিয়ে আরো কি মানে মাইনর চেঞ্জ করছে। অ্যান্ড এটা বেসিক্যালি ছিল একটা সফটওয়্যার বেসড প্রোগ্রাম, মানে সিস্টেম।
যেটাতে ওই প্লেনটা যখন হুম, উড়ার সময় ফার্স্ট একটু টিল্ট করে, উড়ার সময় দেখবি এখনকার প্লেন উঠতে উঠতে সামনে একটু টিল্ট করে, হুম, কিন্তু 747 টিল্ট করতো না, 747 ডাইরেক্ট উঠে যায়, একদম। হুম, একদম ডাইরেক্ট উঠে যেত, কিন্তু এই প্লেনটা একটু টিল্ট করে। এই টিল্ট করার কারণে এটা তাড়াতাড়ি উঠতে পারে আর ফুয়েল খরচ কমে যায়। তো ফুয়েল খরচ কমে যায়। তো এই এই যে এই চেঞ্জটা করছে, এই ম্যাসিভ যে একটা চেঞ্জ আনছে এমএসিএস এর, হুম, এমসিএস একটা চেঞ্জ আনছে, এটা এইটা করছে কি ওই যারা পাইলট, প্লেনের পাইলট ওদের বলে নাই। ওরা আচ্ছা, মানে এই যে যারা ইঞ্জিনিয়ারিং ছিল, এই কাজের জন্য যারা ইঞ্জিনিয়ার ছিল, ওরা করছে এটা লুকা লুকা করছে, বলছে একটা সফটওয়্যার চেঞ্জ হইতো, এটার কি এমন হবে, এই জাস্ট একটা টিল্ট ইয়া হইতেছে। অ্যান্ড এই টিলটা কিন্তু অটো হয়, নট লাইক ইয়ারা, মানে ইয়ারা টের পায়, ভিতরে যারা আছে এই পাইলটরা টের পায়, কিন্তু ওদের ম্যানুয়ালি পরে আবার চেঞ্জ করতে হয়, কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করলে ওই সিস্টেমটা যা আছে ওই সিস্টেমটা আবার টিল্ট করে দেয়। সো এই জিনিসটা খেয়াল রাখ যে টিল্টিং ব্যাপারটা আছে। হুম, আরেকটা হচ্ছে ওই যারা পাইলট ছিল ওদের বলা হয় নাই, যখন একটা প্লেন একটা Crash কোম্পানিকে করে। দেওয়া হয়, যখন একটা ও, প্লেন আচ্ছা, একটা কোম্পানিকে দেওয়া হয়, ধর বাংলাদেশ বিমানকে একটা বোয়িং ওই 737 ম্যাক্স প্লেনটা দিল, তো এর সাথে একটা দেওয়া লাগে, ওই কি বলে ইউজার ম্যানুয়াল, সোজা কথা যেটাকে বলে ম্যানুয়াল তো দিতে হবে। ম্যানুয়াল দিতে হয়। কিন্তু এই ম্যানুয়াল ওই সময়ে ম্যানুয়ালে এই এই যে চেঞ্জটা আনছে এটা কোথাও বলা নাই। অ্যান্ড যেহেতু দেওয়া নাই, ওরা করছে ওই যারা ওই 474 নর্মাল প্লেনটা চালাইতো ওদেরকে দিয়ে এই নতুন প্লেনটা চালাইতেছে, হুম, কিন্তু একটা যে চেঞ্জ আসছে এটা কাউকে বলে নাই। তো এই জন্য দেখা গেছে যখন প্লেনটা উপরে উঠে টিল্ট করে, টিল্ট করার কারণে যে পাইলট আছে ও তো টিল্টিং, মানে ওর কাছে তো টিল্টিং কমন না, তো করে আবার সেম পজিশনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আবার টিল্ট করে অটো, এরকম টিল্ট হইতে থাকে। তো এর কারণে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়, শুরুর দিকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়, 1990s এর দিকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়। তারপরে ওই কি বলে এইটার পরে ওরা ওই সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করে, বাট বাট এইখানে এসে কাহিনী হয়, এই সময় যখন ঠিক করার কথা হয় এরা ভালো ইঞ্জিনিয়ার ভাড়া করে নাই, মানে ভালো ইঞ্জিনিয়ার হায়ার করে নাই। এরা এতটা মানে ছোট লোকই করছে যে ওরা $9 পার আওয়ার ইঞ্জিনিয়ার ভাড়া করে নিয়ে আসছে। এই হিসাবে লিটারালি এই হিসাব নিয়ে বাই করে নিয়ে আসছে যে $9 পার আওয়ার এই ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে আসছে। দিন শেষে ইঞ্জিনিয়ারদেরই দোষ আছে ভাই। দেখ ইন্টার্ন ইঞ্জিনিয়ার্স। যাক, এখনকার যুগে যদি ধরস, এটা হচ্ছে বেসিক্যালি ওই যে ফাইবার আছে না, আউটসোর্স করে না, ওইটারই হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে দিয়ে করাইতেছে। So the MCAS I activates mean, when the following conditions are met simultaneously. Pilot is flying manually. মানে এগুলো হচ্ছে কন্ডিশন মিট করতে হবে যদি হ্যাঁ, কিন্তু MCAS ট্রিগার করতে হয়। ভিতর করে নাই। তো তো পাইলট ইজ এখানে ফ্লাইং ম্যানুয়ালি, নোজ অফ দ্য এয়ারক্রাফট ইজ অ্যাপ্রোচিং। আচ্ছা, মানে অ্যাঙ্গেল আর কি, তোর পিচ, বেসিক্যালি পিচটা হচ্ছে গিয়ে একটা সার্টেন ইয়াতে থাকতে হবে, মানে ওরিয়েন্টেশন। ওই যে আর tilt এয়ারক্রাফট ইজ করতেছে। ক্লাইম্বিং অ্যাগ্রেসিভলি অর মেকিং টাইট টার্নস উইথ হাই ব্যাঙ্ক অ্যাঙ্গেলস। আচ্ছা, এই যে এই মানে প্রসেসটা যেটা চেঞ্জটা করছে এমএসিএস এর, ওইটা কিন্তু একটা মানে দ্যাট ওয়াজ এ গুড থিং। ব্যাড হেল্প থিংটা করার কই ছিল, কথা। ব্যাড থিংটা কই ছিল, ওরা ওদেরকে জানায় নাই। পুরান প্লেনের পাইলটকে দিয়ে এটা বানাইছে, নতুন করে কাউকে মানে ট্রেন করা হয় নাই। আই মিন ওদের কাছে এত টাকা আছে, ওরা এরকম মানে খাসরামি করলো। ওরা টাকা এটা করছে কেন, যে কর্পোরেট গ্রিড বেশি প্রফিট করবে। তো এই And সময় যে এইটার 2018-19 সালে সব মানে এইটার কারণে অনেক ম্যাসিভ একটা ইয়ে হয়, কি বলা হচ্ছে, এন্ড ওইখানকার সব একটা- প্যাসেঞ্জার মারা যায় ওই অ্যাক্সিডেন্টের কারণে। সব প্যাসেঞ্জার মারা যায়। 18-19 পর থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি 5টা অ্যাক্সিডেন্ট হয় 5টাই হচ্ছে বোয়িং এয়ারলাইনের, এরকম। এটা এত একটা সিরিয়াস ম্যাটার হয়ে গেছে। তো এই দেখা গেছে যে এই দুইটা ফ্লাইট খুব কাহিনী করে 19 সালের পর। একটা হচ্ছে লায়ন এয়ার ফ্লাইট 610, একটা হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 302। এই দুটো ফ্লাইট অ্যাক্সিডেন্ট করে। তো এই দুটো ফ্লাইট অ্যাক্সিডেন্ট করার পর FAA, ফেডারেল এয়ারক্রাফট অ্যাডমিনিস্ট্রেশন, খুব সম্ভবত এটা, হ্যাঁ হ্যাঁ, এরা করে ওই কি বলে এই বোয়িংকে ইয়ে করা শুরু করে, ইনভেস্টিগেট করা শুরু করে যে হোয়াটস গোয়িং অন বিহাইন্ড দ্য কার্টেন্স। তো এখানে ওই মানে বেসিক্যালি আর গভর্নমেন্ট থেকে এদের কাছে দায়িত্ব আসে যে আর আপনারা দেখেন কি হয়েছে। তো এরা গিয়া ফার্স্টে দেখে যে বোয়িং এর যারা এয়ারলাইন ইঞ্জিনিয়ার আছে, মানে প্লেন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার, ওরা যে প্লেনটা মাত্র বানাইলো, মানে গরম গরম একটা প্লেন বানায় আছে,
ওই প্লেনটাতে ওরা নিজেরাই উঠতে রাজি নেই। And এইটার কাচ্চি ভাইয়ের বাবুর্চি মতো ওরা নিজেদের নিয়ে কাচ্চি নিজেরাই খাইবো না। ওরা নিজেদের প্লেনে উঠবে না। যখন এই কথা লিক হয়েছে, তো এই কথা আবার এফএ এর আবার কাহিনী আছে। এফএ আবার ভিতরে দিয়ে ভরা, ওই কি বলে, ওই রাজনীতি দুর্নীতি দিয়ে ভরা। ওখানে ওটা আলাদা হিসাব। ওরা করছে ফার্স্টে কথাটা লিক করে নাই, কিন্তু এই যে যারা প্লেনে নিজের উঠবে না, এটা একটা হুইসেল ব্লোয়ার লিক করছে। আচ্ছা, তাই হুইসেল ব্লোয়ারের ওখান থেকে কাহিনী শুরু। এরকম দেখা গেছে অনেক সিকিউরিটি মেজার্স মেনটেন করা হয় না প্লেনের, তো এইসব প্লেনে ফল্ট আছে প্লেন। এন্ড এই সময় দেখা গেছে যে ওই বোয়িং ওরা করতো, প্লেন বানাইতে যেসব ম্যাটেরিয়াল দেওয়া হইতো, সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল দরকার, ওরা কম নিত, ওই কস্ট কাট করতো সোজা কথা। সো এইগুলা থেকে অনেক এই মানে প্রবলেমের উপরে প্রবলেম স্ট্যাক করতেছে বোয়িং এর। তো এই সময় এসে ওই 2019 সালে হুইসেল ব্লোয়ারের সংখ্যা বাইরে যায়, তখন ওই বোয়িং এর নিজস্ব ইঞ্জিনিয়াররা অ্যানোনিমাসলি এই নিউজ জার্নালকে এইসব কথা হুইসেল ব্লো করা শুরু করে। তো এরপরে দেখা গেছে এই কথাটা ওই নিউজ মিডিয়া ওঠা শুরু করে, গভর্নমেন্টের কাছে যাওয়া শুরু করে, পার্লামেন্টে যাওয়া শুরু করে, মানে বড় বড় যত স্টেজ আছে এখানে ওঠা শুরু করে। তারপর থেকে বোয়িং এর আগেনস্টে একটা বড় গ্যাঞ্জাম চলতেছে। তো এটা এখনো চলতেছে। তো এইটার সবচেয়ে রিসেন্ট কাহিনী হচ্ছে, মাহি বোধহয় দেখছিস, সে একটু আগে সাবিককে বলছি যে এই বছরের শুরুতে জানুয়ারির দিকে দেখা গেছে একটা প্লেনে উঠতেছে, প্লেনের ইয়েটা খুলে গেছে, ওই কি বলে এক্সিট টাইম, ইমার্জেন্সি এক্সিটের দরজাটা খুলে পড়ে গেছে। এই ভিডিওটা দেখছিলি ভাই? প্লেন কিন্তু উঠছে, আমি আসলে আমার কাছে উঠা বোধহয় কিছু দূর উপরে উঠছে, তখনই খুলে পড়ে গেছে। আর মানুষ ওটা ভিডিও করতেছে। প্লেন উঠতেছে, তখনই সাথে সাথে প্লেনটা ঘুরে নামা গেছে। তো এইটার পর এইখানে এই সময় কিন্তু বোয়িং এর যে বড় কেসটা ছিল ওটা চলতেছে। তো এর মাঝখানে তার মাঝখানে এই কাহিনী করছে। আর ওটা ব্র্যান্ড নিউ প্লেন, আলাস্কা এয়ারলাইনের একটা ফ্লাইট। দেখ সবাই, এটা কি 1 মাস আগের? জানুয়ারিতে খুব সম্ভবত, জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে। দেখ দেখি, ইঞ্জিন কভার ফলস অফ বিফোর না সবাই ভিডিওটা শেয়ার দিতে পারবি? আচ্ছা, আমি খুঁজে নেই দেখি। আচ্ছা, তো এই ভিডিওটা পাইলে বলিস। তো এই সময় প্লেনের দরজাটা খুলে পড়ে গেছে। তো এখন ভালো কথা, তারপর ওরা প্লেন ফেরত নিল। এটা কেমনে ভালো কথা? এটা তো ভালো কথা না। এই সময় একটা ফানি কথা হচ্ছে যে এখান থেকে মানে ওই গেটের পাশে যে বসে ছিল একটা ফোন ছিল, ফোনটা কত ফিট উপরে থেকে জানি, 10,000 না 20,000 ফিট উপরে থেকে পড়ে গেছে, কিন্তু ফোনটা সার্ভাইভ করছে। আচ্ছা, এটা নাকি দেখ ওইদিকে না, মিড পয়েন্টে ফ্লাইটটা খুলে গেছে, ফ্লাইটের দরজা খুলে গেছে। দেখ এখনো কিন্তু বিল্ডিং দেখা যাচ্ছে, দেখছিস বিল্ডিং এর লাইট দেখা যাচ্ছে। ওই যে হ্যাঁ the hell bro, ওরা বসে আছে। ওরা কি করবে ভাই? ওদের আর কোনো অপশন আছে? ওরা কিন্তু লাভ দিয়ে কি করার তো কিছু নাই ওদের। ওই যে কি বলে উঠে আসছে, কি জানি বলে পাইলট না, পাইলট না, ক্রু আর কি, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট না কি বলে। 737 দেখছিস, 737 ম্যাক্স। ও মাই গড, না ইমাজিন যে এটা লাইক ওর লাইফের ফার্স্ট, মানে ওর ফোবিয়া হয়ে থাকে যদি এর ভিতরে যদি কেউ থাকে এইটাই মানে এই দরজাটা যে খুলে যায়, এটা কিন্তু ওই কোনো বড় ড্যামেজ করে নাই। এট বেস্ট ওইটা খুলে কোথাও পড়ছে একটা, ওটা ওই কোন জানি কার জানি ইয়ার্ডে গিয়ে পড়ছে, মানে কারো মাথায় পড়ে না, জাস্ট গুড থিং, কাউকে মারে না বা কিছু করে নাই। বাট ওইটুকুই ড্যামেজ হয়েছে, একজনের ইয়ার্ড নষ্ট হয়েছে, আর কেউ পড়ে নাই, কারণ প্লেনটা মাত্র উপরে উঠছে, মানে ও মনে এয়ারপোর্ট থেকে বের হয় না এখনো, ও এখনো এয়ারপোর্ট থেকে উঠছে কত ফিট জানি উপরে উঠছে, ফিটের হিসাবটা মনে নাই। উঠার পরে ওই সময় মানে মানুষ প্লেনে উঠলে ফার্স্টে কিন্তু সিট বেল্ট লাগাইতে বলে, সিট বেল্টটা লাগাইতে হয় যতক্ষণ না ওর কি বলবো স্টেডি পয়েন্টে উঠে। প্লেন যতক্ষণ ধরে স্টেডি পয়েন্টে, এটা অলমোস্ট কি বলবো 3 to 5 মিনিট হয় অনেক প্লেনের।
যে ওই সময় খুলতে পারে সিট বেল্টটা, তো ওই সময় সবাই সিট বেল্ট পরে ছিল, ওই জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো মানুষ বেরিয়ে চুপ করে যেত, পড়ে নাই। উইরে আর বাইরে হয়ে যেত। সবচেয়ে বড় কথা ওই কি বলে, যদি একবার আকাশে থাকতো যেটা ওর পিক পয়েন্ট, ওই পিক পয়েন্টে থাকলে ওই সময় তো ওই জায়গায় অ্যাটমসফিয়ারিক প্রেসার চেঞ্জ হয়, ওই সময় যদি সিট বেল্টে পরে থাকতো মানুষ উড়ে যেত, ছিটকে যেত, ইয়া সব খুলে যেত, কি বলে ওই যে চেয়ারে বসছে ওটা সব খুলে যেত, কিন্তু জাস্ট উপরে উঠছে বাঁচা গেছে। তো এই সময় মানে এটা কোনো সিরিয়াস ড্যামেজ হয় নাই, তো এইটা তো ওই বোয়িং এর সাথে কাহিনী চলতেছে, মাঝখানে হয়েছে। তো এই সময় একটা থার্ড পার্টি কোম্পানি নন ফেডারেল এজেন্সিকে এটা নিয়ে স্টাডি করতে চায় যে আসলে কি হয়েছে, এটা কেন হলো বাইরে খেলো। তা এখন দেখে যে দরজাটা দেখাইছে ওই দরজার 4টা বোল্টের পোর্ট আছে, ফুটা আছে, কিন্তু ওদের বোল্ট নাই, 4টা বোল্ট লাগানো নাই। লাগানোই নাই। কোম্পানিরও বেচারারা কি করবে, ওরাও দেখে ওরা নিজেরাই বেকুব হয়ে গেছে, ওরা করতেছে হ্যাঁ ইঞ্জিনিয়ার মানা করছিলাম, এরা তো বোল্টই লাগায় নাই। এই যে আমাদের ড্রোনের 4টা জায়গায় 2টা বোল্ট দিয়ে লাগানো, আমাদের ইয়াগুলা মোটরগুলা, তো তুই বুঝছো তো 4টা বোল্টের কারণে 300 জন মানুষ মারা যেত, 4টা বোল্টের কারণে। ওটাই তো এরপরে দেখা গেছে যে 4টা বোল্ট নাই, পর আরো পুরা প্লেনকে যখন এই কি বলে হেড টু টো যখন টেস্ট করে তখন দেখে যে ওই 4টা বোল্ট তো জাস্ট বিগিনিং, মানে জাস্ট প্রবলেমের শুরু, আরো অনেক কিছু যেগুলো থাকা লাগবে ওগুলো নাই, মানে অর্ধেক প্লেনই নাই, সোজা কথা। খালি ফ্রেম দিয়ে উড়াই দিচ্ছে। না এটা ওই যে আচ্ছা আমি যতদূর জানি যে প্রি ফ্লাইট কিছু চেক থাকে, মানে প্রত্যেকটা এয়ারক্রাফট টেক অফের আগে একটা লিস্ট অফ মানে ইনস্ট্রাকশন থাকে যে তুই ইউজার ম্যানুয়াল যেটা তোর জানা লাগবে ওইখানে, মানে যারা সিকিউরিটি চেক করে ওরাই তো জানে না যে ওইখানে একটা বোল্ট থাকা লাগবে। আরে এই ধরনের প্রবলেম তো অনেক হয়, ওই যে আমি তো হাম্বল পাই বইয়ের ভিতরে এরকম একটা ইয়ার কথা বলা আছে, মানে ওইটা পইরা দেখিস, ওই চ্যাপ্টারটা আমি ভুলে গেছি, ওইটা মানে এত মানে পিক লেভেলের আনফরচুনেট মোমেন্ট একটা আছে ওইটার ভিতরে, যাক এই ধরনের কিছু প্রবলেমস থাকে, বাট মানে এই সময় আইসা লাইক এখন এত বছর অফ মানে ইঞ্জিনিয়ারিং এভলিউশন বা হোয়াটএভার যাই বল, এখনো আইসা যদি এরকম ইয়া করে এটা যে ওই একটা স্পেসিফিক প্লেনে ছিল, মানে হইতেই পারে যে তুই একটা মনে কর একটা ফোন কিনছিস, তোর স্পেসিফিক ডিভাইসটায় একটু প্রবলেম থাকতেই পারে, তো ওইটা বাদ প্রবলেম নট লাইক ওইটার কারণে তোর পুরা জেনারেল যে ফোনটা আছে অন্য মানুষের যেটা চালায় ওদের সেম প্রবলেম আছে। তো এই সময় ওরা টেস্ট করে দেখে যে ওই প্লেনের যতগুলো আছে সব সেম, সব রাইট। তো এইটা মেইনলি হচ্ছে ওদের ম্যানেজমেন্টের প্রবলেম, ওরাই হচ্ছে ওভাবে ডিরেকশন দিয়ে রাখছে যে নাট বোল্ট এখানে লাগানোরই দরকার নেই, কারণ নাট বোল্ট লাগায় কি হবে, 4টা নাট বোল্ট বাঁচায়, যদি 100টাতে 4টা করে 400 নাট বোল্ট বাঁচায়, আমার পকেটে 1000 টাকা বেশি। সো আই মিন আই গেস দ্যাটস হোয়াট হ্যাপেন্ড, কজ আই মিন আর কোনো ইয়ে নাই, একটা কাহিনী আছে যে কোনো কারণে কস্ট কাট করতেছিল কি ওরা, এছাড়া আর কোনো কারণ নেই। প্লেনে যে নাট দেয় এখানে কিন্তু একটা কাহিনী আছে, প্লেনের যে নাট দেয় ওই নাটটা কিন্তু একটা স্পেসিফিক নাট হয়, ওই নাটের মানে খোলার জন্য যেই কি বলে রেঞ্জটা থাকে, ওই রেঞ্জ আলাদা হয়, ওটা যাতে নরমালি কারো কাছে না থাকে, যে মনে কর প্লেন হাইজ্যাক হইছে ওই জিনিসটা নিয়ে ঢুকে গেল, ওটা ওরকম না, ওটা হচ্ছে এমন স্পেসিফিক একটা থাকে যেটা কারো কাছে থাকবে না, ওইটা ওই এয়ারলাইনের ইয়ার কাছে থাকে, রাইট। ওইটাও বেসিক্যালি একটা সেফটি মেজার। তো ওই জন্যই ওই নাটটার দামও কিন্তু অনেক, যে ভাবতেছিস যে একটা নাটই তো নাটটা আমার বাসার নিচেই পাওয়া যায়, নট লাইক ওরকম, ওই নাটটারও ভালোই দাম আছে। তো ওইখানে ওইরকম মানে মেজর জিনিস কস্ট কাট করে এখান থেকে। আবার আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা হচ্ছে কি বলবো বোয়িং এর আর্লি 2010s এর একটা ভিডিও, প্লেন উঠছে, প্লেনের পুরো ছাদ মানে প্লেনের পুরো ছাদটা খুলে গেছে, উড়ে গেছে। আরেকটা ভিডিও আছে এরকম উইন্ডশিল্ডের এরকম কিছু ইনসিডেন্স আছে, উইন্ডশিল্ড তো কমন উইন্ডশিল্ডে মনে কর পাখি টাখি লাগলেও অনেক সময় খুলে যায়, ওইটার পুরো ছাদটা খুলে গেছে, সবার সিট বেল্ট ছিল যেন কেউ উড়ে যায় নাই, ওটারও ভিডিও আছে, মানুষ বৈশাখ ফোন দিয়ে ভিডিও করছে।
ভাই হচ্ছে ইউএস বাংলার প্লেনই ফ্লাইটই ভালো। ইউএস বাংলা বোয়িং বানায়, ইউএস বাংলা বোয়িং এর প্লেন, আহ, কই যাবি, বাদ দে তুই কই মামা যাবি? ওইটা। তো এখন কি আমি আমারটা বানায় ওরম? ওরা ওইটা তো আই মিন দ্যাটস অ্যান অপশন। বোয়িং লেখা সার্চ এটা দিলে সিরিজ অফ বোয়িং লেখা সার্চ দিলে ইউটিউবে সবার আসে বোয়িং সিরিজ অফ অ্যাক্সিডেন্টস, ফার্স্ট সাজেশন। আরে কস। এটা হচ্ছে কি ওই যে ইয়ার কারণে হইতে পারে তোর ওই যারা হচ্ছে কোম্পানির পলিসি মেকার, যারা হচ্ছে ডিসিশন মেক করবে, ওরা যদি এই লাইক এই যে 7 ব্যাপারটাকে বছর যদি আগের একটা ভিডিও, 7 বছর আগের একটা ভিডিও। তোর ওরা যদি এই জিনিসটাকে সিরিয়াসলি না নেয়, মানে ইম্পর্টেন্সটা যদি না বোঝে যে লাইক একটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তুমি যখন বানাবা, তোমার এটার পিছনে লাইক Right. সেফটি চেকস এন্ড এভরিথিং যদি তুমি না বুঝো, তাহলে তো তুমি জাস্ট প্রফিটই দেখবা। তো একজন মানে Right. ওই যে যেটা বললো যে উইলিয়াম বোয়িং মারা যাওয়ার পরে হচ্ছে শেয়ার হোল্ডারদের কাছে যখন চলে গেছে কোম্পানি, তখন হচ্ছে গিয়ে ওই ওরাই হচ্ছে তো ডিসিশন নিবে ইয়ার জন্য, সাবিক তোকে আর কি ডিসকর্ডে একটা ভিডিও দিছি, কোম্পানির জন্য। এটা একটু প্লে করতে। তো ওরা যখন Yeah. ডিসিশন নিবে, ওরা হচ্ছে গিয়ে ফাইনান্সিয়াল জিনিসটাই মাথায় রাখবে রাদার দেন লাইক দ্য ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ অফ ইট, রাইট? তো এটাই স্বাভাবিক, বাট ইটস আনফরচুনেট যে এই টাইমে আইসাও মানুষজন এইসব করা মানে এই ঘটনাগুলো ঘটতেছে আর কি। এন্ড অন্য যাই হোক, বাট এইরকম সিরিয়াস বিজনেস গুলা নিয়ে হচ্ছে এই আসলে ফাতরামি তো আমি স্বাভাবিক বলতেছি এই Right. সেন্সে না যে এটা ভালো বা নরমাল, বাট মানে এটা হওয়াটা ইটস প্রিটি খুবই কমন নাওয়াডেজ। কি দেখা যায়? যায়। ছি ছি, তোমার ইউটিউব সাজেশনে কি আসে? আরে ওটি বাদ দাও, বলো বাইসেরই কিছু একটা নিউজ। Frightening scene late today on a United flight. Look at this. Several panels inside this Boeing 767 Like, falling on the but passenger বিল প্লেনের ছাদের সিলিং খুলে গেছে, দেখ পুরো wiring দেখা যাচ্ছে। Oh my God. উপরে কিন্তু ওটা সানলাইট পাই যাবে, ওটা সানলাইট দেখতেছিস। এন্ড রায়ান, আমাদের রায়ান হচ্ছে তাকে আছে এনিওয়ে। এই যে রায়ানের এই ইয়েটা রায়ানের কিন্তু ভালো কিন্তু কর্পোরেট গ্রি আছে, রায়ানের হ্যাঁ, রায়ানও কিন্তু অনেক জালিয়াতি করছে আসলে। কোকেন ফুকছে ওয়ে ইয়েতে গিয়ে কি জানে নিউ ইয়র্ক গিয়ে হচ্ছে, রাইট? এনিওয়ে হ্যাঁ। হুম। তো এই So, যে plane এই- company দের এই- একটু এই- ভালো এই যে হচ্ছে। দুটো অ্যাক্সিডেন্টের কথা বললাম, এই দুটা হচ্ছে কোনো ড্যামেজ হয় নাই, মানে কোনো মানে মানুষ মরে নাই। তো এরকম Right. আরো অনেকগুলো ডিজাস্টার আছে যেখানে 200 300 400 মানুষ পর্যন্ত একসাথে মারা গেছে। তো এরকম Right. ইনসিডেন্ট আছে। এটা কিন্তু 1990 সালের পর থেকে মানে যতগুলো অ্যাক্সিডেন্ট, একটা বলে আরেকটা কথা আছে যে ওই কিছু এয়ারলাইনের ভিডিওতে এটা দেয় যে ওই কি বলে স্কাই ট্রাভেল ইজ দ্য সেফেস্ট সেফেস্ট ওয়ে টু ট্রাভেল। রাইট। এটা কেন বলে কারণ দেখা গেছে যে গাড়ি ধরি বা বাইক ধরি বা বাস ধরি, এদের প্রতি বছরে দেখা যায় অ্যাক্সিডেন্ট যেটা হয় পুরা ওয়ার্ল্ডে, এটা কি বলে মিলিয়নস হিসাবে, মিলিয়নস অথবা থাউজেন্ডস হিসাবে ড্যামেজ হয়, কিন্তু প্লেনের একটা অ্যাক্সিডেন্ট হওয়া কিন্তু খুব রেয়ার। দেখা গেছে পুরো বছরে একটা বা দুটা, এটা ট্রু, এটা পুরো ট্রু। বছরে একটা বা এসবে দুটা। এই দ্যাটস সমস্ত ওয়াই like প্লেন মানে সেফেস্ট। এগুলো নিউজে আসে, মানে খুব বড় সড়ো ইনসিডেন্টই ঘটে, বাট এগুলা হওয়াটা রিলেটিভলি রেয়ার দেন। কারণ তুমি চিন্তা করো যে লাইক একটা ঈদেই তো কত হাজার মানুষ লাইক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে, মানুষ। গাড়িতে মরে, তো কেউ বাসে মরে, এগুলো ট্রেনে মরে। তো হ্যাঁ, তো এগুলা তো হচ্ছে গিয়ে অহরহ হইতেছেই, বাট তুমি ওই তুলনায় একটা এয়ারক্রাফট ক্র্যাশ করলে অ্যাট বেস্ট হয়তো 300 ক্যাজুয়ালিটি হবে, 300-400। সো রিলেটিভলি কাউন্টটা কম, যদিও এই সেফটি মেজার্স মানে সেফটি মেজার এখানেই হয়তো বলতে গেলে জাস্ট মেনটেন করা হয় লাইক এয়ারলাইনার গুলাতে। আদারওয়াইজ তুমি বাই রোড যাও আর হচ্ছে গিয়ে ওই তুমি ইয়াতেই যাও লাইক নদীতেই বা কিছু দিয়ে ওয়াটারেই যাও, তো ওইখানেও তেমন একটা সেফটি মেজার ওইরকম দেখা যায় না আর কি, মানে ডে টু ডে লাইফে যে মানুষ ট্রাভেল করতেছে। তো এইখানে সেই হিসাবে রিলেটিভলি কম, মানে কাউন্টটা আর কি, চান্সেস এই জন্য ওই কি বলে ওই প্লেনকে বলা হয় দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল, কিন্তু এই প্লেন ওয়ার্ল্ডেই যে যার মনোপলি চলতেছে ধরতে গেলে ওরই তো এইরকম ফল্ট দিয়ে ভরা, অনেক সেফটি মেজার্স Right. মানে না, তারপর কর্পোরেট গ্রিড এন্ড সো অন এটা নিয়ে আছে। তো এটা নিয়ে যদি কেউ ওই ডিটেল দেখতে চায় তাহলে আমি একটা ডিটেল ভিডিও আছে যেটা দেখে আমি বেসিক্যালি এই ভিডিওটা বানাই, এই পডকাস্ট আইডিয়া আসছে আমার। তো এটা আমি পরে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবনি, সবাই দেখে নিও। And এই যে এর আগে যে হইলো, এই যে
তোর টাইটান যে করলো ইমপ্লোড করলো, এটাও মানে এই যে এইসব ছোটখাটো গাফিলতির কারণ, মানে এমন না যে লাইক খুব মেজর ইঞ্জিনিয়ারিং ফ্ল ছিল, বাট ছোটখাটো কিছু Right. জিনিস ওইটার কারণে এই কস্ট কাটিং সোজা কথা। বড় সড়ো ঝামেলাগুলা হয়। যে সেফটি মেজার্স গুলা, যে তোমার পোস্ট প্রোডাকশন তুমি যে মেইনটেনেন্স গুলা করবা, তারপরে যে বিভিন্ন ধরনের যে স্ট্যান্ডার্ড টেস্ট গুলা যে হয় ওগুলা যে তুমি কন্ডাক্ট করে নিবা একটা ওরা product কিন্তু এর। মানে যা বানাইছিল শুরুতে, মানে শুরুতে তো একটা ইয়াকে প্রেজেন্ট করা লাগে, যে একটা মানে স্ট্যান্ডার্ড Product. প্রোডাক্টটাকে তোমার কাছে দেখানো লাগে, ওই সময় ভালো বানাইছে, বাট হুম। এর পরে থেকে মেইনটেইন করছে কোয়ালিটি নাকি, কন্ট্রোল করে নাই পরে। কোয়ালিটি কন্ট্রোল করছে নাকি এইটা দেখে নাই। সো দ্যাট ওয়াজ দ্য কি পয়েন্ট এইসব অ্যাক্সিডেন্টের। সো এইটা নিয়েই এখন চলতেছে, যে এটা নিয়ে যে পার্লামেন্টে এখন দেখবি যে নিউজ আসতেছে যে বোয়িংকে সিউ করতেছে, এই করতেছে সেই করতেছে, পেনাল্টি দিতেছে। কিন্তু এখন দেখা গেছে যে এই বোয়িং ম্যানুফ্যাকচারিং কোম্পানিটার প্লেন যেটা আছে, দেখা গেল পুরো ওয়ার্ল্ডে যদি মানে 60-70% প্লেন, পুরো ওয়ার্ল্ডের 60-70% প্লেনই দেখা গেছে বোয়িং এর বানানো। তুই ইমাজিন করতেছিস যে এই একটা হিউজ অ্যামাউন্ট, প্রত্যেকটা কান্ট্রিতে, বাংলাদেশের এয়ারপোর্ট বড় লাগলেও এটা কিন্তু অনেক ছোট একটা এয়ারপোর্ট। তুই যদি Right. দুবাই, তারপরে সৌদি আরব, ইউএসএ যে জন এফ কেনেডি এয়ারপোর্ট, তারপরে দুবাই এয়ারপোর্ট, এইসব এয়ারপোর্ট দেখিস, এগুলো কিন্তু এক একটা সিটি, Right. এগুলো কিন্তু এক একটা অনেক বড় হয়। এক একটা সিটি, ওগুলো অনেক বড়। এগুলো তুই এক মাথা থেকে আরেক মাথায় তুই শেষ করতে পারবি না, যাইতে পারবি না, এত বড়। সো ওইসব জায়গায় দেখা গেছে প্রতিদিনে ওই প্লেন টেক অফ অ্যান্ড ল্যান্ড করে 1000-এর উপরে। বাংলাদেশে তো এটা আরো কম। হুম। এবং বাংলাদেশে বাংলাদেশে তো রানওয়ে একটা আছে, আরেকটা রানওয়ের কাজ চলতেছে, আর ওইসব জায়গায় দেখা গেছে 10-15টা রানওয়ে আছে। ওখানে এতগুলা রানওয়ে থাকার পরেও প্লেনের লাইন হয়ে থাকে, যে একটা উঠবে আরেক, মানে প্লেন আমরা যেমন লাইন ধরি না টিকিট কাটতে গেলে, এরকম প্লেনের লাইন থাকে, যে একটা প্লেন উঠলে টেক অফ যখন কি বলে রানওয়েটা ফাঁকা হবে আরেকটা প্লেন উঠবে, ওইরকম 10-15টা প্লেন লাইন ধরে থাকে, এতগুলা প্লেন। তো ইমাজিন কর পুরো ওয়ার্ল্ডে ওই একটা এয়ারপোর্টেই 300-400 প্লেন থাকে, ওর মধ্যে মোর দেন হাফ অফ দ্য প্লেন ওই বোয়িং এর বানানো। তো পুরো ওয়ার্ল্ডে অলমোস্ট মানে থাউজেন্ডস অফ প্লেন আছে, অন ল্যান্ড অ্যান্ড কি বলে অন স্কাই, একসাথে অ্যাট দ্য সেম মোমেন্ট। তো এই এতগুলা প্লেনের মধ্যে এত হিউজ অ্যামাউন্ট বোয়িং এর আছে। এখন এরা যে সেফটি মেজার মানতেছে না, এরা না মানার কারণে এর কত বড় একটা মানে প্রত্যেকটা প্লেন কতটা বড় মানে ড্যামেজ করতে পারে, কতটা বড় ক্যাজুয়ালিটিস দিতে পারে। অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নাই, বাট হচ্ছে এই যদি স্ট্যাটিস্টিক্স তো এরকম বোয়িং হাইড কনসার্ন করে, হয়, এইসব যদি এরকম স্ট্যাটিস্টিক্স কনসার্ন বোয়িং হয়, হাইড করে। হ্যাঁ, সো যদি এরকম কনসার্নস থাকে থেকে যায় যে লাইক আমি, কারণ ম্যাক্সিমাম এয়ারক্রাফটই বোয়িং এর, এখন ওরা যদি দেখা যায় যে প্রত্যেকটা এয়ারক্রাফটে যদি এরকম ঘাপলা থাকে, তাহলে তো এটা বড় একটা কনসার্ন। তো এটার পিছনে লাইক ইনভেস্টিগেশন তো অবশ্যই দরকার আছে। এখন কথা হচ্ছে এটার ultimate ফিউচার যদি আমরা পাওয়া দেখি যায়। যে বোয়িং যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো বোয়িং এর সব প্লেন বন্ধ হয়ে যাবে। তো তখন ধরা হয় ইফ দ্যাট হ্যাপেন্স, তখন ধরা হয় পুরা ওয়ার্ল্ড যতক্ষণ ধরে ওই বোয়িং এর কি বলে ক্যাটাস্ট্রফিটা কাটা করতে পারবে না, ওই বোয়িং প্লেন ইউজ না করার, ওইটা 10-15 ইয়ার পুরা ওয়ার্ল্ড পিছায় যাবে, মানে Right. হিউম্যান এভলিউশন পিছায় যাবে ধরা হয়। কারণ এখন এয়ার ট্রাভেল এতটা একটা নেসেসারি কম্পোনেন্ট হয়ে গেছে আমাদের লাইফে ধরতে গেলে। এটা তো অবভিয়াসলি থামানো যাবে না। এটা যেটা করতে পারে যে ওদেরকে রেস্ট্রিকশন দিয়ে দিতে হবে। রেস্ট্রিকশন এইটা কিন্তু প্রথম না, এই ওরা মাল্টিপল টাইমস এই কি বলে এই ওয়ান পাওয়ার পরেও এই কাহিনী এখনো চলতেছে। আমরা যে এখন বললাম, আমি যে বললাম এখন একটা বড় পার্লামেন্টে কেস চলতেছে, হ্যান চলতেছে, ত্যান চলতেছে, এটা হয়ে গেল, আবার দেখা গেল ওরা 5 বছর পর সেম কাহিনী শুরু করছে, করতেই পারে। আই মিন কর্পোরেট গিট তো থাকবেই, এটা তো আর কোথাও যায় না। রাইট। এন্ড ওরাও একটা জিনিস খেয়াল করতেছে যে ভাই আমাদেরকে ছাড়া তো উপায় নেই, কারণ আমরা তো সব কন্ট্রোল করে রাখছি। এইসব জায়গার জন্যই আমি বলবো যে একটা বিজনেসে ওই রাইভাল থাকা দরকার, তোর ইকুয়াল লেভেলে একটা রাইভাল থাকা দরকার। ফর এক্সাম্পল আমরা যদি ধরি, এই সাবিকেটকে এক্সাম্পল দিতেছিলাম যে ওই আমরা যদি ড্রোন মার্কেট দেখি, যারা ড্রোন মানে কি বলে ড্রোন ধরি, ড্রোনের সবচেয়ে বড় কোম্পানি কমার্শিয়াল ড্রোন বানায় কনজিউমার লেভেল। হ্যাঁ, তো এইটার মধ্যে সবচেয়ে বড় এন্ড মনোপলি চালায় এই কোম্পানিটা হচ্ছে ডিজেআই। ডিজেআর উপরে কারো ড্রোন নাই এবং ডিজের কাছেও কারো ড্রোন নাই। ডিজের ড্রোনগুলো এত ভালো হয়, এত কি বলে স্মুথ হয়, এত
মানে প্রফেশনাল বিল্ড হয় প্রতিটা ওদের, কিন্তু লো এন্ড থেকে হাই এন্ড পর্যন্ত যতগুলো ড্রোন আছে, ওই সিনেমাটোগ্রাফি করার জন্য বল, এগ্রিকালচার বেসড বল, বা ওই কি বলে ওই সার্ভেলেন্স FPV ক্যামেরা ড্রোন বা ফটোগ্রাফি ড্রোন যাই বল, যেটাই বল, সবগুলা কিন্তু খুব হাই কোয়ালিটি হয়। রাইট অ্যান্ড এখন লাস্ট 5 বছর মানে 5 বছর ধরে কিন্তু ড্রোনের ইউজ অনেক বাড়ছে। এই সময় দেখবি পুরো 5 বছর পুরো ওই মার্কেট ডমিনেট করে গেছে DJI। অ্যান্ড DJI ইজ আ অনেস্ট কোম্পানি, আমি ডাইরেক্ট বলবো যে ওরা অনেস্ট কোম্পানি, ওরা চায় বানায়, ওরা আপ টু দ্য স্ট্যান্ডার্ড বানায়, খুব নিখুঁতভাবে বানায়। কিন্তু এখন এদের রাইভাল না থাকায় এরা মার্কেট ডমিনেট করতে চাচ্ছে, ঠিক আছে, কিন্তু আরেকটা কোম্পানি, আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আইফোন আর স্যামসাং, এই দুইটার একটা রাইভালরি আছে। এখন এদের রাইভালরির মধ্যে দেখা গেছে প্রতি বছরে একটা করে ফোন রিলিজ করে, অ্যান্ড ওদের মানে এক বছরের ফোন আরেক বছরের ফোনের মধ্যে তেমন একটা ডিফারেন্স থাকে না, কিন্তু ইমপ্রুভমেন্ট আনে। এটা কেন আনতেছে? বিকজ এদের কম্পিটিটর যারা আছে ওরা একটু ইমপ্রুভ করছে, একটু ইমপ্রুভ করে এই কম্পিটিটররা আছে বাড়া রাখছে। এখন যদি এরা যদি একটা ফোন ফল্টি দিত, মাঝখানে মনে আছে স্যামসাং ওদের একটা ফোন দিছিল, নষ্ট হয়ে যেত, নোট 7 নাকি, ওই সময় ওরা সাথে সাথে সব ফোন ফেরত নিয়ে সাথে সাথে মানে রিফান্ড দিয়া পরের বছর আবার ভালো ফোন দিয়া ইয়ে করছে। এটা শুধুমাত্র কেন করছে? কারণ ওদের রাইভাল যে অ্যাপেল ছিল, অ্যাপেল ওই সময় মার্কেট ডমিনেন্সটা পাইছিল, সবচেয়ে টপ এন্ড ফোন এত ড্যামেজিং, তাহলে এরা ইয়ে করবে। এরকম যদি বোয়িং এর যদি একটা কম্পিটিটর থাকতো যে এদের টপ এন্ড প্লেন কে রাইভাল করতেছে এক কোম্পানি, তখন এরা সব স্ট্যান্ডার্ড এন্ড মেনটেন করতো, কারণ তখন তো এদের মার্কেট প্লেসটা হোল্ড করে, মার্কেটে এদের যে ডমিনেন্সটা চলতেছে ওটা হোল্ড করে রাখার একটা কনসার্ন থাকতো। এই কনসার্নটা নাই দেখেই এই স্টেক হোল্ডার্সদের মানে গ্রিড লাগবে, মানে মোর প্রফিট লাগবে দেখেই এরাই কি বলে সেফটি মেজার স্কিপ করে যেতে পারছে, এরা যেতে পারছে। So that's why মানে in business competition is necessary evil. রাইট নাইলে ইমপ্রুভমেন্ট আসে না, মানে ইমপ্রুভমেন্ট আসার ওই যে ইয়াটা থাকে না আর কি, তোর মাইন্ডসেটটা থাকে না আর কি, হ্যাঁ মোটিভেশন থাকে না বেসিক্যালি। তুই যখন দেখবি যে তোর একটা মনোপলি আছে, তুই হয়তো তেমন একটা ইমপ্রুভমেন্ট না আনলেও বেশি দিন তেমন কিছু একটা হবে না। তো ওই জব সেফটি হচ্ছে গিয়া খারাপ, জব সেফটি সবখানেই এদিক থেকে পেরা। হ্যাঁ হয়তো সেই যাই হোক, শেষ করি, খামাখাই আর লম্বা করে লাভ নেই। যারা প্লেনে উঠবা, সো একটু না, আমাদের কিছুই করার নাই এখানে, এক্স্যাক্টলি অবভিয়াসলি উঠবা, উঠার সময় এই নাট বোল্ট আছে নাকি একটু চেক করে উঠবা, দ্যাটস অল। আর খালি জায়গাটা একটু দেখা যায়, খালি জায়গাটা একটু দেখা যায়, রাইট। আর ফালতু আর অনেকে আবার বলে কিছু কিছু কোম্পানি বোয়িং আবার বয়কট করছে, কিছু কিছু এয়ারলাইন, ইউরোপিয়ান এজেন্সি, তারপরে আর কি জানি বয়কট করছে। বাট ওদের তো ইয়ে আছে যে লাইক ওরা বয়কট করছে, এখন ওরা অন্য একটা কোম্পানির কাছে গেলে অন্য কোম্পানি যাই দাম দিক আমরা নিতে পারবো, কিন্তু বাংলাদেশে তোর অপশন নাই। বাংলাদেশের মতো কান্ট্রি, লো এন্ড কান্ট্রিতে দেখা গেছে বোয়িং সবচেয়ে লো কস্টে প্লেন বানাচ্ছে, দিচ্ছে। কেমনে দিচ্ছে ওটা আমার দেখা লাগবে না, আমার খালি দেখা লাগবে কষ্ট লো, রাইট। এন্ড বাংলাদেশের কাছ থেকে এইটাই, মানে ওরা তো আর বেশি দামে কিনতেও পারবে না ভালো। সো এই আর কি। তো ঠান্ডা থাকো, স্টে হাইড্রেটেড। আর কি আর হচ্ছে আর কয়দিন থাকবে গরম? থাকবে, মাত্র তো শুরু হইলো। এই বছর হচ্ছে গিয়ে এক্সেস গরম ফ্রিজে ঠান্ডা পানি ঢুকাও বলতেছে। আমি ট্যাং আনছিলাম, বাট ট্যাং আগেই খাওয়া শেষ। মাহির কারেন্ট গেছিলাম, কারেন্ট আসার আগে আমি শেষ করে ফেলছি। তো মানে পারলে আরেকটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে মানুষজন মানে বলে যে গরম লাগতেছে কি করব, তো ওরা বলে যে সলিউশন কি এসি লাগায় ফেলাও। এসি লাগানোর তো প্রবলেম নাই, আমিও চালাই রাখছি, প্রবলেম এটা না। বাট দ্যাটস নট দ্য সলিউশন। কেউ এটা বলতেছে না যে ভাই চলেন মানে গাছ লাগাই। রাইট। একটা কথা বলি যে রাফসান্দা ছোট ভাই, তারপরে আকিন আফসার, এরা দেখি একটা নতুন চ্যালেঞ্জ নিছে, মানে ইউটিউব চ্যালেঞ্জ করতে গেলে যে কত জানি 1 মিলিয়ন ট্রি প্ল্যান্ট করবে, মানে 10 লাখ গাছ প্ল্যান্ট করবে। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এন্ড নাউডেজ যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ফোকাস হইতেছে, গাছ লাগানোটা যে ইম্পর্টেন্ট, এই জিনিসটা এই বছরই ফোকাস হইছে। ইভেন গত বছরও কেউ ইম্পর্টেন্স দেয় নাই, এই বছর এসে বলতেছে যে সবাই এটা মিস্টার বিস্টের একটা ভিডিও ছিল দেখছিলি যে
ওই 20 মিলিয়ন প্ল্যান্ট ট্রি করছিল ফর ইচ ডলার ডোনেটেড। হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যামাজনে হচ্ছে গিয়ে ওয়াইল্ড ফায়ারের পরে ওইটার যেসব এরিয়া লাগাইছে ওইটার ওই কি বলে এটার একটা ফার্দার ইনভেস্টিগেশন, ওটা কিন্তু 2-3 বছর হয়ে গেছে ওই ভিডিওর। তো ওর কিন্তু ও কিন্তু কয়েক মাসের মাথায় ওই ভিডিওটা শেষ করতে পারছে, মানে গোলটা শেষ করতে পারছে। 1-2 মান্থের মাথায় ওই $20 মিলিয়ন কালেক্ট করতে পারছে, মানুষ এত ডোনেট করছে। তো ওইটার ওখানে দেখা গেছে যেসব জায়গায় লাগাইছে ওইসব জায়গায় এই লাস্ট 2-3 ইয়ারে একটা ম্যাসিভ টেম্পারেচার ড্রপ হয়। হ্যাঁ, এটা তো অবভিয়াস যে তুমি যেখানে লাইক ইয়া করবে আর কি, ডেজার্ট টাইপের এরিয়া যেখানে হয়ে গেছে, গাছপালা নাই, ওইখানে তুমি গাছ লাগালে অবশ্যই টেম্পারেচার ড্রপ করাবে। কারণ হচ্ছে গিয়ে শেল্টার দিতেছে গাছ, তারপর হচ্ছে ওই মানে ইকোলজিক্যাল ইয়াটা আছে আর কি। আর মানুষ দেখা যায় যে এক্সকিউজ দেয় যে ভাই আমাদের তো জায়গা নাই। আমি জায়গা নাই, বারান্দায় তুমি অ্যাটলিস্ট 2-3টা গাছ লাগাও, দ্যাটস অল। আর কিছু একটাই লাগাও, বারান্দা একটা রাখো গাছ, ওটা ডেইলি পানি দিবা। বারান্দায় তো অ্যাটলিস্ট জায়গা আছে, এনাফ জায়গা আছে, বারান্দায় লাগাও। ছাদ যদি নিজেদের ছাদ থাকে ছাদে লাগায় ফেলাও। এন্ড আমি এইটা হচ্ছে আমি রিসেন্ট আমার ছাদে অনেক গাছ আছে, এনাফ গাছ আছে, তাও মানে আমার কেন জানি মনে হচ্ছে হাঁটার জায়গা আমি বন্ধ করে দিব। এটা আমার এই কয়েকদিনে আমি ডিসাইড করে রাখছি যে আমি ছাদে পুরো গাছ লাগায় ফেলাবো, সব জায়গায় কিছু না কিছু লাগায় রাখবো, কারণ আমার এনাফ স্পেস আছে ছাদের ভিতরে এন্ড আই ওয়ান্ট টু ডু দ্যাট। বড় কিছু গাছ লাগাবো। সো এটা অ্যাকচুয়ালি সবাই করো, একটু গাছ লাগানো উচিত। অন্তত একটা গাছ যদি আমরা ধরি, মানে বাংলাদেশের হিসাবে যদি 16 কোটি মানুষ ধরি, প্রতি 2টা মানুষ যদি একটা গাছও লাগায় এনাফ গাছ লাগানো হবে। এন্ড মানে এইটাই মানুষ বুঝে না যে মানে স্ট্যাটিস্টিক্সটা যে একটা গাছই মানে প্রত্যেকে একটা করে গাছ লাগাইলেই এনাফ। ঢাকা শহরে যে পরিমাণ ফ্যামিলি আছে, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি লাইক একটা করে গাছ হিসাব করো তুমি, তাহলে অনেক গাছ হয়ে যায়। তাও এট লিস্ট 10 লাখ তো মিনিমাম। হ্যাঁ, তুই 2 কোটি মানুষ চিন্তা কর ঢাকা শহরে থাকে। হ্যাঁ, তো যদি লাইক ফ্যামিলি এরকম যদি 1 লাখ থাকে, লাখেরও উপরে হবে ফ্যামিলি, কয়েক লাখ হবে আর কি, প্রতি ফ্যামিলিতে একটা গাছ থাকে। হ্যাঁ রাইট। গভর্নমেন্ট মানে কি করতেছে তো ওরাই জানে। যদি মানে বাই এনি চান্স ওই কি বলে রাফসানদার ছোট ভাই ও যদি ভিডিওটা ওর ভিডিও মাত্র ছাড়ছে, যদি করতে পারে দ্যাটস আ গুড থিং। রাইট, ও যদি ডোনেশন দেয় তাহলে আমাদেরও করা উচিত ওখানে। এন্ড ও যদি এটা করে আমি তো হ্যাশট্যাগ লিখা ফেলাম যে হিট অফিসার ওরে দিয়া দাও, ঠিক আছে? কজ দ্য হিট অফিসার ইজন্ট রিয়েলি ওয়ার্কিং। আই মিন উনি জাস্ট ভাই এই হেড অফিসার দেখলাম মানে আসার পর কি নতুন কাজ করছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ক্যাম্পেইন করছে। রাইট, আই মিন হোয়াটস দ্য পয়েন্ট? লাইক তুমি বাসার থেকে বাইরে আসবে বা ছাতা নিয়ে বাইরে হওয়া অথবা পানি খাওয়া, ব্যাগে পানি বোতল রাখবা, রাইট। মানে দোয়া কর যেন হচ্ছে ইন ফিউচার এই কয়েক মানে গরমের ভিতরেই অ্যাটলিস্ট কারেন্ট নিয়ে আর পানি নিয়ে প্যারা না খাস, কজ মানে এই পুরা মাঠে মারা যাবো সবাই। মানে এই দুইটাই বাকি আছে, এই দুইটা নিয়ে যদি মানুষ প্যারা খায় তাইলে শেষ। মানে ঢাকা শহরে এমনিও কিছু খাইতে পারতেছে না, বুঝছো? এখন সিদ্ধ হয়ে মানুষ না খাইতে পারে না কিছু করতে পারে মরে যাবে। অলরেডি খাওয়া দাওয়া মানুষের বাদ হয়ে গেছে, টাকা কিনতে পারতেছে না। কিন্তু একটা সময় খুব রেয়ার ছিল, মনে আছে ছোটবেলায় আমরা কিন্তু কখনো হইতোই না, আর এখন 40 প্রতিদিন। রাইট, লাস্ট এক সপ্তাহ থেকে আমরা যে ভিডিও শুট করছি এই লাস্ট এক সপ্তাহ 40 ভাই এখনো তো তাও হিউমিডিটি ওইভাবে বাড়ে নাই। হিউমিডিটি কয়েকদিন পর তো বাড়বে, কয়েকদিন পর তো বাড়বে, বর্ষাকালের আগে আগে। মানে এখন তো লাইক হিটটা আসতেছে, জাস্ট তাও তো শুকনা আছে যে লাইক ঘামাইলে শরীর শুকাইতেছে। তখন যখন শুকাবেও না তখন হচ্ছে আসল ইয়া বোঝা যাবে না, তখন ওই 40 উঠা লাগবে না, তখন ওই 30তেই ইয়া হয়ে যাবে, কাত হয়ে যাবে। এর একটা এক্সাম্পল যে আমি আর মাহি যখন টার্ক করছি, টার্ক কিন্তু আমরা সামারেই করছিলাম, তো টার্কের ওইখানে সাভারের ওইদিকে একটু গাছপালা আছে। তা আমি আজকে মাহিকে সকালবেলা জিজ্ঞেস করতেছিলাম, আজকে না কালকে জানি, যে এই গরমে আমি বাসায় বসে থাকতে পারতেছি, আমি বসে ঘামাইতেছি, ওয়াশরুমে গিয়া ওখানে বসে আমি ঘামাইতেছি, আমি মানে কষ্টটা সহ্য করতে পারতেছি। ইটস সো অ্যানোয়িং যে ঘামাচ্ছে বসে খুব বিরক্ত লাগতেছে। বাট মাইকে বলে আমরা টার্কে কেমনে এটা সহ্য করছিলাম, ওই সময় তো 40 ডিগ্রি উঠছিল, ওই সময় তো কারেন্ট যাইতো ডেইলি, আমরা বলি কেমনে সহ্য করছিলাম। তখন মাহি না কে জানি বলে যে ওখানে তো আশেপাশে গাছপালা ছিল,
Right. গাছপালা ছিল, এই জন্য ওয়েদারটা কন্ট্রোলে ছিল। তখন আমার মনে পড়লো, হ্যাঁ আমাদের রুমে, যে রুমে ছিলাম ওই রুমে একটু এয়ার ফ্লো ছিল, তো ওখানে থাকলেও আমরা ফ্যান দিয়ে থাকলেও দেখা গেছে ঘুমাইতে পারতাম, একটা মোটামুটি ঠান্ডা পরিবেশ ছিল। বাট বাসায় এখন এখন মানে ফ্যান দিয়েও থাকা যায় না এমন অবস্থা, বিকজ এইসব ঢাকার মধ্যে এইসব জায়গায় গাছপালা নাই। রাইট। তো মানুষজন গাছপালা লাগাও, যে কয়েকজনই দেখো আর কি। আর হচ্ছে আরেকটা জিনিস আমি সবাইরই বলতেছিলাম যে বাইরে জানলা আর বারান্দার বাইরে একটু করে পানি রেখো, কজ পাখিরা তো আর বলতে পারে না। তো আর পারলে যাদের বাসা আছে বাসার সামনে একটু রেখো, কুকুর বিড়াল খাইতে পারবে ছেলে। ইম্পর্টেন্ট অনেক। আরো মেক শিওর করিও যে পানিটা যদি সকালে রাখো ওই রাতে ফেলে দিতে, কারণ মশা হয়। মশা হলে আবার ধরবো। রাইট। সকালে রাখবা, রাতে ফেলে দিবা, সকালে রাখবা, রাতে ফেলে দিবা। কোনো পানি দুদিনে মানে একদিনে বেশি রাখবা না, তাহলে মশা হওয়ার চান্স আছে। থাকো তাইলে। That's it. হ্যাঁ, শেষ So করি। yeah, that's it. ছোট টপিক। সায়োনারা এভরিওয়ান।